মেদিনীপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বৈঠক রয়েছে, আর সেই বৈঠকের দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে, কারণ প্রথম সাংগঠনিক বৈঠক পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী, আর সেখানেই বৈঠক করবেন মেচেদায় সংগঠন ও ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে বৈঠক। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠক। প্রথম সাংগঠনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে, কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, প্রথম সাংগঠনিক বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং কি ভোকাল টনিক দেন সেদিকে অবশ্যই নজর রয়েছে। কি কি আপডেট পাচ্ছ? দেখো, আপডেট যা পাচ্ছি তা হলো উৎসাহ এবং উৎসাহ সবটাই কিন্তু রীতিমতো উৎসাহের সঙ্গে সবকিছুই অপেক্ষা বলা যায়, কারণ দলের নেতা কর্মী কিংবা দলের যারা জনপ্রতিনিধি তমশ্রী তারা অপেক্ষা করছেন, কারণ তাদের সামনে এই প্রথম সাংগঠনিক কোনো বৈঠকে, একেবারে রুদ্ধদ্বার বৈঠকে তারা কিন্তু মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী এখানে তাদের দলের নেতা, তিনি কি পরামর্শ দেন, কি ভোকাল টনিক দেন, কেন এই বিষয়ে ডাকা হলো, সবটাই কিন্তু তারা বুঝে নিতে চাইছেন। আসলে তুমি জানো, বিজেপির শক্ত ঘাঁটি এই পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রামের জেলায় 16 জন বিধায়ক কিংবা 2 জন সাংসদ শুধু নয়, 2 মাস পালাবদল হয়েছে, তার মধ্যেই তমশ্রী দেখা যাচ্ছে জেলা পরিষদও তাদের ক্ষমতায় চলে এসেছে। এর মধ্যেই কিন্তু যেটা দেখা যাচ্ছে, পঞ্চায়েতের কাজকর্মে একটা গড়িমসি গাফিলতি চলছে। কেন চলছে না, এই পালাবদলের ফলে, এবং যেটা দেখা যাচ্ছে যে পালাবদলের ফলে অনেক পঞ্চায়েত সমিতির সভাপতি তারা কিন্তু পদত্যাগ করেছেন, অনেকে আবার ডিম থেরাপির ভয়ে তারা আসছেন না। এই যে তারা আসছেন না, শূন্য হয়ে গেছে পদ, সবটাই কিন্তু রীতিমতো বেগ দিচ্ছে পঞ্চায়েত পরিচালনার কাজে, এবং সেই যে কাজে বেগ দিচ্ছে সেটা হলো কি কারণে না, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতিরা তৃণমূলের ছিলেন, তারা পদত্যাগ করেছেন 18 জন, তারা আবার অনেকে আসছেন না, এর ফলে কাজকর্ম ব্যাঘাত হচ্ছে। সে ব্যাপারে তিনি কি বলেন? একই সঙ্গে মনে রাখতে হবে নন্দীগ্রামে উপনির্বাচন হবে, কারণ তার ছেড়ে যাওয়া আসন নন্দীগ্রাম, তার পাশাপাশি হলদিয়া, পাঁশকুড়ার মতো পৌর এলাকা রয়েছে। যে কথা বলছিলে তুমি বা আমরা, যে পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা ডাক পেয়েছে, তমস্যা তার সঙ্গে সঙ্গে পুরসভার নেতাদেরকেও কিন্তু দেখতে পেলাম, তাদেরও ডাক পেয়েছে, তারা এসেছে। প্রথম বৈঠক 1200 জন প্রতিনিধি নিয়ে, তারপরে কোর গ্রুপের 6-7 জনের যে কোর গ্রুপ, তাদের যে বৈঠক তারা করবেন, এবং সেই যে বৈঠক থেকে তিনি ভোকাল টনিক কি দেবেন, পরামর্শ কি দেবেন, কি জানতে পারবেন, সেসব নিয়ে কিন্তু উৎসাহ বাড়ছে, বেশ বোঝা যাচ্ছে সুজিত। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নিজের জেলাতে কর্মী সম্মেলন করবেন, তো সেই জন্য আজকে আমাদের যে তমলুক সাংগঠনিক জেলার কার্যকর্তা এবং তার সঙ্গে সঙ্গে যারা আমাদের জনপ্রতিনিধি আছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটির সদস্য, তারাও থাকবেন আর কি, এবং তার সঙ্গে সঙ্গে কোর কমিটির মিটিং আছে, সেই কোর কমিটির মিটিংও আজকে উনি উপস্থিত থাকবেন। মেচেদার সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তার আগের ছবিটা দেখাচ্ছি। কর্মী সমর্থকদের মধ্যে বৈঠক নিয়ে যেমন উচ্ছ্বাস রয়েছে, তেমনই ঝালমুড়ি খাওয়ার যে ছবিটা, সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি। মেচেদার ছবি, যেখানে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই বৈঠকের দিকে যেমন নজর রয়েছে, তেমনই যে ছবি দেখছি বৈঠক শুরুর আগের ছবি, বাইরে বিজেপি নেতাকর্মীদের ঝালমুড়ি খাওয়ার হিড়িক। মেছেদার এই গেস্ট হাউসেই কিন্তু বৈঠক, এবং সেখানে মুখ্যমন্ত্রী হাজির, এবং সেই বৈঠকে যারা যোগ দিয়েছেন তারা বিজেপির জনপ্রতিনিধি থেকে নেতারা, এবং সেখানে অনেক স্টলের মধ্যে এই যে ঝালমুড়ি স্টল, সেটা কিন্তু যথেষ্টই ভিড় টানছে। দেখা যাচ্ছে ঝালমুড়ি খাওয়া যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী যেটা নরেন্দ্র মোদী যেটা ঝালমুড়ি করেছিল, সেটাই আমাদের হচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ডাল চানাচুর আছে, বাদাম আছে, ছোলা আছে, স্যালাড আছে, বিট লবণ আছে, মশলা আছে, কাসুন্দি আছে, এবং সলনি তেল, সমস্ত চাহিদা ভালো। অবশ্যই কোনো সমস্যা নেই, আমাদের সবাই আছে, আস্তে আস্তে করে সবাইকে দিয়ে। আজকে সুবিধা আমাদের মেছেদা শহরে এসেছেন, ওনার নিজস্ব এলাকা, এবং সেই আনন্দে আমরা যারা আমাদের প্রতিনিধি এসছেন বা কর্মীরা এসছেন, তাদেরকে আমরা মশলা মুড়ি সেবা দিচ্ছি। একটা একটা করে নারকেল দেওয়া হচ্ছে,
এবং একসঙ্গে দেখো ঝালমুড়ি বানানোর জন্য উপকরণ, এবং সেখানে লঙ্কা থেকে এবং এখানে যে চানাচুর সবই আছে। ঝালমুড়ি আমরা খাচ্ছি আর আমার আনন্দিত হচ্ছি যে এখানে মুখ্যমন্ত্রীর সাথে যে সভা আছে, এটাই আমার আনন্দ। মেছাতে থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। সূর্যপুরে সিসি ক্যামেরা, 24 ঘন্টার মধ্যে সিসি ক্যামেরা বসলো একাধিক জায়গায়, এলাকায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি সূর্যপুরের ছবি, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং নির্দেশের 24 ঘন্টার মধ্যেই সিসি ক্যামেরায় মোড়া হলো সূর্যপুর। কারণ গতকালই আমরা দেখেছিলাম সূর্যপুরে নতুন আউটপোস্টের উদ্বোধন হয়, এবং গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। গতকাল সূর্যপুরে আমরা দেখেছিলাম যেমন কথা তেমন কাজ, আউটপোস্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে আসেন, এবং আউটপোস্টের উদ্বোধন পরে আজ আমরা দেখলাম কি 24 ঘন্টার মধ্যে সূর্যপুরে সিসি ক্যামেরা বসলো। সিসি ক্যামেরা সূর্যপুর হাট এলাকায় সিসি ক্যামেরা, 2 কিলোমিটার এলাকা জুড়ে সিসি ক্যামেরা। ভালোই সুবিধা হবে, মানুষের নিরাপত্তার জন্য বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী সেটা দেখেছেন। এটা হলো মানে আরো ভালো হলো। মানুষ মানে যে নিরাপত্তাহীনতায় ভুগছিল, আমার মনে হয় একটু ভালো হবে। পুলিশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই এলাকা সূর্যপুর হাট বিস্তৃত এলাকায় এখানে লাগানো হলো সিসি ক্যামেরা। গতকাল রাত থেকেই এই সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু করেছেন সরকারিভাবে, এবং পুলিশের পক্ষ থেকে তার নজরদারি চালানো হবে। এই বারুইপুর পুলিশ জেলার মধ্যে যে সূর্যপুর আউটপোস্ট, সেই আউটপোস্টে এই সিসি ক্যামেরার কন্ট্রোল রুম করা হয়েছে, যাতে কোনো অপরাধ বা কোনো ধরনের কোনো ভাবে এখানে চুরি ডাকাতি থেকে কোনো রকম অপরাধ হয়, তাহলে অতি সহজেই এই সিসি ক্যামেরার ফুটেজ থেকে তাকে চিহ্নিতকরণ করা যাবে। মহিলাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে তাদের যে আতঙ্ক ছিল, সেই আতঙ্ক অনেকটাই কাটবে এই সিসি ক্যামেরা লাগানোর ফলে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বারুইপুর। বারুইপুরে পিটিয়ে খুন, আর সেই পিটিয়ে খুনের ধরপাকড় চলছে। এখনো পর্যন্ত ধৃত বেড়ে 7 জন। বারুইপুরের যে ঘটনা, এবং যে ঘটনায় পিটিয়ে খুনে ধরপাকড় চলছে পুলিশের তরফে, এবং সেই ঘটনায় ধৃত বেড়ে 7 জন। রাতভর তল্লাশি অভিযান চলে, এবং রাতভর তল্লাশি অভিযানে আমরা দেখেছিলাম আগেই গ্রেফতার হয়েছিল মূল অভিযুক্ত শামীম আলী খান। এবার রাতভর অভিযান, এবং সেই রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হলো আরো 2 জনকে। ইন্দ্রজিৎকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত বেড়ে 7। শামীমের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। গণপিটুনিতে আরো গ্রেফতার। শরীফুল মল্লিক দীঘা থেকে গ্রেফতার করা হয়েছে, কারণ আমরা দেখলাম আগেই গ্রেফতার হয়েছে শামীম, এবং আবু সিদ্দিক সর্দার গ্রেফতার করা হয়েছে ক্যানিং থেকে ধৃত। বারুইপুরে পিটিয়ে খুনের রাতভর অভিযান, এবং সেই অভিযান চালিয়ে আরো 2 জন, এবং আমরা জানি আগেই গ্রেফতার মূল অভিযুক্ত শামীম আলী খান। বারুইপুরে অশান্তি খুন তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে এতে দেশদ্রোহীদের হাত রয়েছে। কি বলেছেন তিনি শোনাবো। আমি বলেছি, ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারত প্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। ইন্দ্রজিতের খুনি
এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি। ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক ওয়েতে দরকার হয়েছে। আইজি সাহেব কঙ্কর বাড়ুইকে বিশেষ দায়িত্ব দিই যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার, টর্চার না হয়। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক। তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ। আইনি পথে আমাদের এই এলাকায় নজরদারি চলবে, দুটো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে। বারুইপুরের ঘটনা পূর্ব পরিকল্পিত, পিছনে আন্তর্জাতিক মৌলবাদী শক্তি, অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রীয় সম্পাদক অমিয় সরকারের। বাংলাকে এবং ভারতবর্ষকে আবার আলাদা করার যে পরিকল্পনা, বাংলায় যে সরকার এসছে, রাষ্ট্রবাদী সরকার, তাকে এত সহজে যে মেনে নিতে পারবে এটা তো ঘটনা নয়, এটা চিন্তা করা মানে অবাস্তব। তো তারা বিভিন্নভাবে বিক্ষিপ্ত ঘটনা ঘটাতেই পারে। বারুইপুরে যে ঘটনাটা ঘটল, একে যদি একটা একটা করে সাজানো যায়, আর এটাকে কেন্দ্র করে সেখানে একটা দাঙ্গা লাগাবার বিরাট একটা পরিকল্পনা রচনা হয়েছিল এবং শুরু হয়ে গেছে, যার ফলে এই পরিকল্পনার জন্য একজন নিরীহ মানুষ তার জীবন গেল। এটা শুধু লোকাল ইস্যু নয়, এর সঙ্গে বড় চক্রান্ত আছে, একদম ইন্টারন্যাশনাল শক্তি আছে, জিহাদি শক্তি আছে এর পেছনে। একদম পরিকল্পনা মাফিক হয়েছে যাতে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা লাগানো যায়। সরকারকে 2 মাস হয়নি, এখন থেকে অতিষ্ঠ করো, সরকারের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি করো। অনেকে ভাবছে বিশৃঙ্খলা তৈরি করে আর সরকারকে ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত করবো, মানুষকে আতঙ্কিত করবো। তারা মূর্খের স্বর্গের বাস করছে। সূর্যপুর এলাকার যে মানুষজন তারা রীতিমতো আতঙ্কিত, আর তাদের আতঙ্ক কাটাতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। বারুইপুরের যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা রুট মার্চ করছেন। শুধু তারা নয়, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় এলাকায় রুট মার্চ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সূর্যপুর এলাকায় মানুষের আতঙ্ক কাটাতে পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী ও বারুইপুর থানার পুলিশ আধিকারিকদের নিয়ে গ্রামে গ্রামে শুরু হয়েছে রুট মার্চ। এবং শুধু তাই নয়, পুলিশ আধিকারিকরা তারা স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন তাদের ভয় কাটাতে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এলাকায় এলাকায় রুট মার্চ এবং সাধারণ মানুষের সঙ্গে কথা পুলিশ আধিকারিকদের। বারুইপুরে তদন্তকারী অফিসারকে বদল করা হলো। ডিএসপি পদমর্যাদার আধিকারিক অর্থাৎ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে শান্তনু মুখোপাধ্যায়। ডিএসপি জেলার তদন্তে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়। বারুইপুরে গণধর্ষণ খুনে তদন্তকারী অফিসার বদল, এবার ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তভার। প্রাথমিক পর্যায়ে তদন্তে পুলিশ অফিসার দিগন্ত মণ্ডল, পরে বারুইপুরের প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দারকে তদন্তভার। এবার ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তভার। তদন্তে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়। আমরা প্রতিশ্রুতি দিই না, পূরণ করি। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বারুইপুরে দাঁড়িয়ে বলেছিলেন 7 দিনের মধ্যে ফের আসবেন। 7 দিন নয়, 4 দিনের মাথায় শনিবার বারুইপুরে শুভেন্দু অধিকারী সূর্যপুরে নৃশংস নির্যাতনে নিহত নাবালিকার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলেন। এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। ওই একরত্তি ছোট্ট কন্যার শারীরিক নির্যাতনকারীরা, আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে।
আমরা শাস্তির দাবি করেছি। একজন এনকাউন্টার হয়েছে, 4 জন বাকি আছে, যেটুকু আছে ওটুকু দোষীরা যেভাবে কঠোরভাবে যেন শাস্তি হয় এটুকু আমি চাইছি। বললেন আমি দেখে নিচ্ছি, কোনো আপনার চিন্তা করতে হবে না, আপনার যদি কোনো সিকিউরিটির গার্ড লাগে তাও আমি দিয়ে দেবো। যা যা দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নির্যাতিতার পরিবার থেকে করা হয়েছে, তার বাবা কথা বলছিলেন। তিনি জানালেন যে মেয়ের স্মৃতি হিসাবে যে স্কুলে সে পড়তো সেখানে একটি লাইব্রেরি করার জন্য এবং এই রাস্তায় সিসিটিভি লাগানোর জন্য তিনি অনুরোধ করেছেন। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। গত মঙ্গলবার সূর্য পড়ে গিয়ে পুলিশ আউটপোস্ট তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 4 দিনের মধ্যে আউটপোস্টের উদ্বোধন। নির্যাতিতার পরিবার এসপি অফিসে যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল সূর্যপুরে একটা আউটপোস্ট বানানো। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এখান থেকে করা। এই যে বিস্তর জায়গাটা রয়েছে এখানে তারা বসতে পারবেন, যারাই আসবেন। আয় রুমের মধ্যে রয়েছে যে সিসিটিভি কন্ট্রোল রুম, যা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এই সেই ওমেন হেল্প ডেস্ক, এই যে ঘর প্রস্তুত করা হয়েছে সেখানে মহিলাদের যে সমস্যা নিয়ে তারা আসবেন, তারা একান্তে মহিলা ইনচার্জের কাছে তাদের যে বক্তব্য তারা সেটা রাখতে পারবেন। এখানে ওয়াকিটকি যে ডেস্ক সেখান থেকে তারা জানাতে পারবেন। এই আউটপোস্টের যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি এখানে বসবেন। সরাসরি 24x7 তারা এখানে এসে তাদের সমস্যার সমাধান করতে পারবেন। এদিন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূর্যপুরে নাবালিকা গণধর্ষণ খুনের পর হওয়া অশান্তিতে পিটিয়ে মারা হয় ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, ইয়া কুছ আল্ট্রা লেফট ভি রহ সকতা হ্যায়। যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিত ভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। নিহত ইন্দ্রজিতের পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। নিহত ইন্দ্রজিতের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএম কে ধন্যবাদ, যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে 2 দিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না, এটা রাষ্ট্রবিরোধী কাজ। ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে প্যার মহব্বত হতে পারে না। আমাদের এই এলাকায় নজরদারি চলবে, 2টো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন। 25 লাখ টাকা দিয়েছে আর চাকরি দেওয়া হয়েছে। যে ছেলের পাওয়ার অসুবিধা বড় হচ্ছে কি সিভিক ভলান্টিয়ারের? হ্যাঁ, অনেক খুশি বাবা। বলে ঠিক আছে তোমাদের দিকে আমরা আছি এবং থাকবো, যা বিচার করবে মাথা পেতে নেবো। গত সোমবার বারুইপুরে আর এক মায়ের কোল খালি হয়েছিল। নাবালক ফুটবলার প্রসেনজিৎ বিশ্বাসকে খুনের অভিযোগ ওঠে। এদিন নিহত প্রসেনজিতের পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক নাবালকের মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে এসপি অফিসে এসে দেখা করেন মুখ্যমন্ত্রী।
এখানে দু তিন দিন আগে একটা নাবালক বাচ্চার নৃশংস খুন হয়। আমি তার পরিবারের সঙ্গে মিট করলাম, ওর পরিবারকেও আমরা একটু অর্থ সাহায্য করলাম। ওর বাড়ির একটা ছেলেকেও আমরা একটা পুলিশকে এসপি কে রিকোয়েস্ট করেছি সিভিক ভলেন্টিয়ার একটা চাকরি দেওয়ার জন্য। 10 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ ফান্ডে 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করব। সাহায্য করবেন 10 লাখ টাকা, আমার ছেলেকে চাকরি দেবে বলছে, তাতে খুশি। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে সরাসরি মেচেদার দিকে নজর রাখছি। মেচেদায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রথম সাংগঠনিক বৈঠক, এবং সেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের দিকে নজর রয়েছে এবং মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা জানানো হচ্ছে। কর্মী সমর্থকরা, বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস সকাল থেকেই চোখে পড়ছিল এবং এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি মেচেদায় সংগঠন ও ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে যে বৈঠক, সেই বৈঠকে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি আপনাদের দেখাচ্ছি পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর বৈঠক, প্রথম সাংগঠনিক বৈঠক। আর সেই বৈঠকের দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে। সেই বৈঠকে কি ভোকাল টনিক দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেদিকে নজর রয়েছে। এই মুহূর্তে মেচেদায় তিনি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, তিনি কিন্তু পৌঁছলেন মুখ্যমন্ত্রী কনভয় থেকে নেমে তিনি হাঁটতে থাকেন এবং তার দলের কর্মী নেতা এবং নেত্রীরা তারা কিন্তু তাকে বরণ করে নেন। তারপরে তিনি হাঁটতে হাঁটতে এখন মঞ্চে ঢুকেছেন। সভাঘর, সেখানে 1200 জনের উপস্থিতি, তাদের সামনে তিনি পৌঁছে এখন যে ছবি দেখাচ্ছি সেখানে দেখবে মঞ্চে তিনি উঠেছে এবং মঞ্চে উঠে তিনি যে শুভেচ্ছা নেওয়ার পরপরই তিনি বক্তব্য রাখবেন, এটাই জানা যাচ্ছে। তার আগে তিনি কিছু কথা শুনবেন এমনটাও জানা যাচ্ছে। কিন্তু মূল কথা হলো তিনি কি বলেন, তিনি কি ভোকাল টনিক দেন, কি পরামর্শ দেন, সেসবের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে তার দলের কর্মী নেতা জনপ্রতিনিধিরা, তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তার মুখ্যমন্ত্রী হওয়ার পর তার নিজের জেলায় এই প্রথম সাংগঠনিক বৈঠকে তিনি হাজির হয়েছেন এবং হাজির হওয়ার পর তিনি এইমাত্র মঞ্চে ঢুকলেন, যেখানে রিগেল গেস্ট হাউস, যে গেস্ট হাউসের মঞ্চে তিনি উঠার পর তার সামনে থাকা যারা দলের নেতা কর্মী জনপ্রতিনিধিরা রয়েছেন তারা অপেক্ষা করছেন যে কি ভোকাল টনি দেন, কি পরামর্শ দেন এবং তার কথা শোনার জন্য, তার নির্দেশ শোনার জন্য কিন্তু অপেক্ষায় ছিলেন। এখন অপেক্ষা শেষ। জিরো এফআইআরে অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ, এইরকমই 5 দফা নির্দেশিকা দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। ঠিক কি কি নির্দেশিকা দিয়েছেন জানাবে অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, জিরো এফআইআর এর ক্ষেত্রে একাধিকবার লালবাজারের তরফে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা দেওয়া থাকে। এবারও বিভিন্ন থানার ওসিদের উদ্দেশ্যে সতর্ক করে নির্দেশিকা জারি করা হয়েছে এবং 5 দফা নির্দেশিকা জারি করলেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি স্পষ্টত বলেছেন যে জিরো এফআইআর যে থানায় করা হবে, এই থানার যিনি অফিসার ইনচার্জ ওসি তার বেশ কিছু কর্তব্য রয়েছে। সেক্ষেত্রে জিরো এফআইআর করার পর সংশ্লিষ্ট যে থানায় জিরো এফআইআরকে স্থানান্তরিত করা হবে সেই থানার অফিসার ইনচার্জ ওসির সঙ্গে সরাসরি নিজেকে কথা বলতে হবে এবং পরবর্তী পদক্ষেপ কি করতে হবে বা পরবর্তী পদক্ষেপ কি করা হবে সেটা নিয়ে তারা আলোচনা করে এমনটাই স্পষ্ট করা হয়েছে নির্দেশিকায়। জিরো এফআইআর যে থানায় স্থানান্তরিত করা হবে সেই থানার ওসি বা অফিসার ইনচার্জকে মামলার সমস্ত প্রাসঙ্গিক তথ্য তুলে দিতে হবে এবং অভিযোগকারীর বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানার ওসিকে জানাতে হবে বা সেই তথ্য তাকে প্রোভাইড করতে হবে। এইভাবে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জিরো এফআইআর করে পরবর্তী যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অর্থাৎ জিরো এফআইআর করার পরে যে থানায় জিরো এফআইআর করা হলো সেই থানার তরফে অন্য থানায় যেহেতু মামলাটি স্থানান্তরিত করা হচ্ছে বা ট্রান্সফার করা হচ্ছে, তো পুরো বিষয়টি এবং পুলিশের তরফে কি কি স্টেপ নেওয়া হচ্ছে স্টেপ বাই স্টেপ সমস্তটাই অভিযোগকারীকে পুরো বিষয়টি জানাতে হবে। এমনকি জিরো এফআইআর স্থানান্তরিত যে করা হচ্ছে বা হবে সেই বিষয়টিও কিন্তু অভিযোগকারীকে জানানো হবে এবং একই সঙ্গে যে থানায় জিরো এফআইআর করার পর যে থানায় এফআইআরটি স্থানান্তরিত করা হচ্ছে বা মামলাটি পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই থানার ওসির সঙ্গে অভিযোগকারীকে কথা বলে দিতে হবে বা যোগাযোগ করিয়ে দিতে হবে, যাতে
কোনো রকম মিসকমিউনিকেশন না হয়। একই সঙ্গে জিরো এফআইআর যে করা হয়েছে, অন্য থানায় যে স্থানান্তরিত করা হলো বা ট্রান্সফার করা হলো, সেই বিষয়টিও সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারকে অর্থাৎ ডিসিকে বিষয়টি জানাতে হবে। এই মর্মেই নির্দেশিকা জারি করা হলো লালবাজারের তরফে। বেশ, নিউ টাউনে শিশুর মৃত্যু এবং খেলতে গিয়ে বিপত্তি। নিউ টাউনের জলের ট্যাঙ্ক, নির্মীয়মান জলের ট্যাঙ্ক খোলা থাকার আর সেখানেই বিপত্তি, এমনটাই দাবি পরিবারের। শিশুর পরিবার এমনটাই অভিযোগ করছে, এমনটাই দাবি। নিউ টাউনের জলের ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। নির্মীয়মান বহুতল এবং নিউ টাউনের 15 নম্বর স্ট্রিটে পাশাপাশি দুটি বহুতল, একটি পুরনো একটি নির্মীয়মান, মাঝে ছোট পাঁচিল পেরিয়ে নির্মীয়মান বহুতলে খেলতে গিয়ে বিপত্তি। খোলা জলের ট্যাঙ্কে পড়ে কেয়ারটেকারের 3 বছরের মেয়ের মৃত্যু। জলের ট্যাঙ্ক খোলা রাখা নিয়ে নির্মীয়মান বহুতলের ঠিকাদারের ভূমিকায় প্রশ্ন। বাচ্চাটা এই দিক থেকেই মানে আসা যাওয়া করে খেলাধুলা করে, যেহেতু বাচ্চাটার কাকা কাকিমা ওই বিল্ডিং এর কেয়ারটেকার, তারা আমাদের বাড়ির কেয়ারটেকার, খেলাধুলা করতে বলে এই ওয়ালটা টপকে যেত। তো অনেকবারই এরা আসা যাওয়া করে যে খেলাধুলা করেছে, কিন্তু দুর্ঘটনাটা আজকে ঘটে গেল আর কি। যে মিস্ত্রি বলবো বা যে কন্ট্রাক্ট নিয়েছেন, যে কন্ট্রাক্টর, এই কাজটা আমি বলবো টোটালি ইলিগাল কাজ করেছেন। যেহেতু এত বড় একটা ট্যাঙ্কি বানিয়েছেন, সেটা কভার একান্তই দেওয়া উচিত ছিল। আজকে যদি কভারটা থাকতো, বাচ্চাটার প্রাণটা বেঁচে যেত। সকালবেলা এসেছে ওরা খেলা করছিল, ওইখানটা ওদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আমি বলি দাঁড়া, তোরা খেলা কর, তোর মা আসছে নিয়ে যাবে। তারপরে আমি গেলাম কাজ করতে, ও দাদা এসছে, এসে বলে কাকিমা বুনুকে দেখেছো? আমি বলি না, বুনু তো খেলা করছিল বাবুর সাথে, দেখ ওইদিকে কোথায় আছে। ও খুঁজলো, খুঁজে বলছে কাকিমা পাচ্ছি না বুনুকে। আরও পাশে বাচ্চা ছিল, তাদেরকে বললাম যে দেখ তো কোথায় গেল মেয়েটা, এক্ষুনি খেলা করছিল, কোথায় গেল? তারপরে বাচ্চা কাচ্চা এসে দেখে যে ওখানে জলে ভেসে আছে, ওখানে লাফ দিয়ে ওকে তুললাম। নিউ টাউনের 15 নম্বর স্ট্রিট L1/B/6 যে ফ্ল্যাটে দাঁড়িয়ে রয়েছে, সেই ফ্ল্যাট থেকে একদম ঠিক পাশের যে ফ্ল্যাট, সেটা নির্মীয়মান, সেই ফ্ল্যাটে দেখা যাচ্ছে একটি জলের ট্যাঙ্ক, যেখানে 8 ফিট এই জলের ট্যাঙ্ক, যা খুলে রাখা হয়েছে। অর্থাৎ কার্যত বলা চলে এটি একটি বেআইনিভাবে এইভাবে কিন্তু খুলে রাখার কোনো রকম দরকার নেই, বলা চলে এই নিয়মও নেই। কারণ এত বড় 8 ফিট একটি ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক এইভাবে কেন খোলা থাকবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। যে ট্যাঙ্কের মধ্যে আজকে 3 বছরের একটি শিশু পড়ে যায় এবং তারপরে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ এই মুহূর্তে রয়েছে এবং পুরোটাই তদন্ত করছে। মেয়েটির এই ট্যাঙ্কে পড়ে মৃত্যু হয়েছে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা, কলকাতা।